আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বাদরুলস একাডেমি ক্লাসে। এইচএসসি অ্যাডমিশনের বাংলা প্রথম পত্র সিলেবাসের অপরিচিত গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়েছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন। আচ্ছা, মামা নিজেকে অনেক চালাক ভাবে আর কি। হ্যাঁ, কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই। তারপর গহনা কত ভরির, সোনা কত দরের হইবে সেও একেবারে বাধাবাধি হইয়া গিয়াছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশ। এই লাইনটা একটু দাগায় রাখেন। স্থূল মানে কি? স্থূল মানে হচ্ছে লঘু, সূক্ষ্ম নয় এমন, ছোট। মানে ছোট অংশটা বিবাহের একটা প্রধান অংশ। এটা অনুধাবনে প্রশ্ন আসতে পারে এবং আনসার করবেন এভাবে যে তৎকালীন সমাজ ব্যবস্থায় বা ২০ শতকের বাঙালি সমাজ ব্যবস্থায় বিয়ের একটি প্রধান অংশই ছিল যৌতুক। ইভেন আপনারা তো জানেন যে যৌতুকের জন্য অনেক সময় বিয়ে ভেঙেও যেত, এখন এটা হয়। যৌতুকের ইভেন কত গহনা কত ভরি দিবে, সোনা কি দেশি হবে না বিদেশি হবে, কত দরের হবে, কত টাকা দিবে। এবার আমি এমনও শুনেছি আমার বন্ধুদের থেকে যে বলা হয় যে এত মানুষ খাওয়াইতে হবে, এত মানুষ না খাওয়াইতে পারলে ছেলের বিয়ে কেন দিচ্ছেন, মেয়ের বিয়ে কেন দিচ্ছেন, ৫০০ মানুষ ১,০০০ মানুষ খাওয়াইতেই হবে, নাইলে হবে না, আমাদের এত অতিথি আসবে, ১৪ গোষ্ঠীকে খাওয়াইতে হবে। তো এই ব্যাপার স্যাপারগুলো লেখক বলছেন যে বিবাহের একটি প্রধান অংশ। ইনি এটাকে মানে লেখক যে অনেক বেশি এখানে এনকারেজ করছে এমন না, এটাকে অপমান করে ব্যঙ্গ করে বলছেন যে সমাজের এই অবস্থা। এবং সে অংশের ভার যার উপরে পড়ে, যার উপরে তিনি এক কড়াও ঠকিবেন না। মানে এই যৌতুকগুলো যে পাবে সে একটু ঠকবে না, কড়ায় গন্ডা হিসাব করে নেবে। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। ওদের ঘরের মধ্যে প্রধান গর্বের সামগ্রী হচ্ছে মামা। অন্যান্য কিছু থাকে মানুষের, যে কোনো একটা মানে এলিমেন্ট থাকে যে সেটা গর্ব করার মতো, কিন্তু বলে যে না, আমাদের ঘরের মধ্যে গর্ব করার মতো, প্রাউড ফিল করার মতো একটা ব্যাপার হচ্ছে আমাদের মামা। কেন বলে যে যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এই একবারে ধরা কথা। মানে আমরা একবারে শিওর যে উনি জিতবেন। এই জন্য আমাদের অভাব না থাকিলেও অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। মানে দেখেন কি চরিত্র তারা লেখক দেখাচ্ছে, যে তাদের টাকা পয়সা আছে, তারপরও গরিব মানুষের সাথে তারা লড়াই করে জাস্ট জিতবে। যেমন আমাদের সমাজে আমরা কিছু মানুষকে দেখি, ওরা যে সবজিওয়ালা বা ওদের অনেক টাকা আছে, টাকা যদি যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা গরিব এরকম না, অনেক টাকা পয়সা আছে, কিন্তু এই যে রিক্সাওয়ালার সাথে, রিক্সাওয়ালা মামার সাথে, দেন সবজিওয়ালা মামার সাথে ওরা বার্গেন করতে করতে, তো সবজিওয়ালা বা রিক্সাওয়ালা মামারা কি চিন্তা করে যে উনি যেহেতু টাকা পয়সা একটু বেশি আছে, তো মনে করেন ৩০ টাকা ভাড়া, আমি ওনার থেকে যদি ৫০ টাকা চাই, ফিক্স করতে চাই, উনি ৪০ টাকা অ্যাটলিস্ট দিবে। ওরা না বলে যে ৪০ না, মানে ডিল করতে করতে ওরা ৩০-এ যাবে এবং ওটার মধ্যে একটা ওরা পৈশাচিক আনন্দ পায়। আমাদের মামা হচ্ছে এমন, একটু পরেই বলবে এই কথাটা আর কি, যে অভাবী লোকটা চায় যে তাকে ঠকানোর জন্য, কিন্তু সে ঠকাইতে পারে না, ধরে ফেলে, এরকম একটা ব্যাপার মামা সবসময় ফিল করতে চায়। কিন্তু এবারে সে মামা উল্টায় হয়ে যাবে, মামা মানে কাইন্ডা চড় খেয়ে যাবে আর কি। আচ্ছা যাই হোক, কোন কথায় ছিলাম? এই জন্য আমাদের অভাব না থাকিলেও অন্য পক্ষের অভাব কঠিন হইলেও আমরা জিতিব। আমাদের সংসারে এই জেদ, ইহাতে যে বাঁচুক আর যে মরুক, মানে আমরা টাকা পাই মানে টাকা নিতেই হবে, তুমি বাঁচো মরো সেটা আমার দেখার দরকার নাই, এরকম মামা ছিল। হ্যাঁ, গায়ে হলুদ অসম্ভব ধুম করিয়া গেল। আচ্ছা, গায়ে হলুদ কিরকম হলো? ধুম করিয়া গেল। আমরা দেখেছিলাম বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে কেটেছিল, আর গায়ে হলুদ কিভাবে ধুম করে কেটেছে। কিন্তু বিয়ে অনুষ্ঠানটাই হবে না, ওখানে হবে মারামারি, লন্ড ভন্ড হয়ে যাবে সব। যাই হোক, বাহক এত এলো যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। বুঝছেন ব্যাপারটা? আদমশুমারি মানে কি? গণনা করা। মানে মেয়েরাই তো বিয়ে অনুষ্ঠান করেছে, মনে করেন একটা হল রুম বা কিনো একটা কিছু ভাড়া নিল, ছেলের ফ্যামিলি থেকে এত মানুষ আসছে, যেটা গণার জন্য একটা স্পেসিফিক মানুষ রাখি দিল, ভাই তুই গুণ কয়জন আছে মানুষ। মনে করেন কোন একটা ক্লাসে আমি গেলাম, ২০-৩০ জন ৫০ জন স্টুডেন্ট আছে, আমি নিজে গুনে ফেলতে পারবো। মনে কোন একটা অনুষ্ঠানে গেলেন ৫০০-১,০০০ বা আরো বেশি মানুষ, সেখানে গুনার জন্য যদি আপনি গুনতে যান তাহলে একজন মানুষ রাখতে হবে, কেরানি রাখতে হবে, একে এটা বোঝাতে চাচ্ছে। এক কথায় বোঝাতে চাচ্ছে যে অনুপমের ফ্যামিলি অনেক মানুষ নিয়ে আসছে। যদিও আমরা জানি যে অনুপমের ফ্যামিলিও জানে যে কল্যাণীদের এত বেশি সামর্থ্য নেই, কিন্তু তারা সেটা চিন্তা করে নাই। তাহাদিগের মানে তাহাদিগকে তাদেরকে বিদায় করতে অপর পক্ষকে যে নাকাল হইতে হবে। নাকাল হওয়া মানে ক্লান্ত হওয়া, শ্রান্ত হওয়া, বিব্রত হওয়া। মানে অপর পক্ষ কল্যাণীর বাবারা যে
বিব্রত হবে বা হচ্ছে ওরা পারবে না কারণ ওদের টাকা পয়সা কম, সেই কথা স্মরণ করিয়া সে কথা বলতে বলতে মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। অনেক হাসছে আর কি, প্রচুর হাসছে। মানে ওদেরকে মানে ওদের রুচি দেখেন বা হচ্ছে মেন্টালিটি কি ধরনের। প্রথমত নিজেরা অনেক বেশি মানুষ নিয়ে আসছে, কমন সেন্স নাই এরকম মানুষের মতো, এরকম করে তার এত অনেক মানুষ নিয়ে আসছে যে কেরানি রাখতে হচ্ছে যদি গুনতে চায়। এবং যখন দেখছি যে এতগুলো মানুষকে ওরা সামাল দিতে পারছে না, এতগুলো মানুষের খাবার দিতে পারছে না, এতগুলো মানুষকে ভালোভাবে বসাতে পারছে না, ট্রিট করতে পারছে না, এটা দেখে দেখে হাসছে। এটা আমাদের সমাজেও হয়। দেখে যে কি এই বসে বসে এখানে কি করছে, মার মামা মিলে হাসছে। আর হয় যে কি দেখা যায় ছেলের ফ্যামিলি মেয়ের ফ্যামিলিকে ব্যঙ্গ করে বা মেয়ের ফ্যামিলি ছেলের ফ্যামিলিকে ব্যঙ্গ করে বলে গরিব দেখো খাওয়াইতে পারতেছে না, কি ফ্যামিলিতে বিয়ে দিচ্ছি, মানে জাস্ট খুদ ধরার চেষ্টা করে যেটা আর কি। এই মা এবং মামাও হচ্ছে এখানে বসে বসে একই কাজটা করছিল। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীতের সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠছিলাম। মানে এখানে সনাতন ধর্মাবলম্বীদের অনেক ইতিহাসকে টেনে এনেছেন। এক কথা উনি বোঝাতে চাচ্ছেন যে মানে খুবই নয়েজি একটা সিচুয়েশন আর কি। মানে দুনিয়ার যত আওয়াজ আছে ব্যান্ড বাঁশি টাশি মানে প্যাঁপু লেগে তার সাথে এসেছে সব ধরনের, এবং বলতে হচ্ছে মিশাইয়া বর্বর কোলাহল মানে কি নয়েজ, আওয়াজ করতে গেছে সেটা হয়ে গেছে কি হয়ে গেছে কি কোলাহল। মত্ত হস্তি দ্বারা সঙ্গীতে মানে সনাতন ধর্মাবলম্বীদের একটা বিশ্বাস আছে সরস্বতী হচ্ছে সে খুবই ডেকোরেটেড থাকে, তার পদ্মবন যেটা পদ্ম ফুল তো আমরা চিনি, পদ্মবন তো জানি কি ডেকোরেটেড ওয়েতে থাকে, সেটা মত্ত হস্তি দ্বারা পাগল হাতি দ্বারা সেটাকে দলিত বিদলিত করে দিছে। মানে এক কথায় ভালো একটা ব্যাপার ওটাকে ধ্বংস করে দিছে। সিচুয়েশনটা ভালো ছিল, ওরা এসে পুরো নয়েজি একবার করে ফেলেছে। বিলুত করে আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠিলাম, আংটিতে হারেতে জড়ি জহরতে আমার শরীর যেন গহনার দোকানের নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। মানে হচ্ছে মনে হচ্ছে ওরা নিলামে তুলছে, হয় না? মনে করেন আপনারা যখন গরু বাজারে যাই আমরা, তখন দেখি কি যেটা একটু বড় গরু বা হচ্ছে দাম একটু বেশি নিতে চাইবে ওখানে একটা গলার মালা দেয়, তো এরকম লাগছে অনুপমকে। অনুপমের গলার মধ্যে মানে হাতে আংটি, গলার মধ্যে হার ইত্যাদি জরি জহরত যা আছে সব দিয়ে তারা উঠেছে, মানে গরু একটা বড় গরু বিক্রি করবে। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কত পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম। এক কথায় আমি মনে হয় যে ওদের সাথে ডিল করতে চাচ্ছিলাম যে দেখো আমাদের কত টাকা আছে, সর্বাঙ্গে মানে সারা শরীরে। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। বিবাহ বাড়িতে ঢুকে মামা কি হলেন না? খুশি হইলেন না। রিজন কি? একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলান হওয়াই শক্ত। সংকুলান হওয়া মানে কি স্যার? সংকুলান মানে হচ্ছে জায়গা দেওয়া আর কি, জায়গা কুলানো, পর্যাপ্ত বা প্রয়োজনীয় হওয়া আর কি। কিন্তু অনুপমে আমাদের যে কল্যাণী তাদের সামর্থ্য ওরকম ছিল না, তারা যে এই জায়গা আয়োজন করেছে সেটা এত বেশি প্রশস্ত না, তো সংকুলান হওয়াই শক্ত। তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। দাগায় রাখেন, যদি বলা হয় কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন কেমন আয়োজন করেন, আয়োজন হচ্ছে মধ্যম রকমের, খুবই একবারে ফ্যান্সি করে ফেলে না। আমাদের সমাজে এটা সমাজের জন্য এটা লার্নিং। অনেকে হয় যে টাকা নাই কিন্তু ওই যে বিয়ে দেওয়ার সময় ধার নিয়ে ঋণ নিয়ে খুবই ফ্যান্সিভাবে করতে যায়, এরপরে 4-5 বছর 10 বছর ঋণ দিতেই থাকে। এদের জন্য আমাদের কল্যাণী এবং তার বাবা হচ্ছে উত্তম আদর্শ হওয়া উচিত। কল্যাণীর বাবা ওনার যতটুকু আছে সমর্থ ওটুকুর মধ্যে উনি রেখেছেন, অনেক বেশি মানে দেখাতে জানে আমার অনেক আছে বা করতেই হবে এরকম। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা, ওনার ব্যবহারটাও ঠান্ডা, উনি যেরকম আছে এরকম। উনি অনেক বেশি মেল্ট হয়ে যাচ্ছেন, অনেক বেশি জিহুজুর করছেন না। তার বিনয়টা অজস্র নয়। বিনয়টা কেমন নয়? অজস্র নয়। মানে অনুপমের মামা যে আছে সে হচ্ছে এক্সপেক্ট করছিল যে আমরা যেহেতু ওদের থেকে টাকা পয়সা বেশি আমাদেরকে জিহুজুর করবে, আমাদের সামনে এসে লুটাই পড়বে, এরকম একটা অবস্থা। মুখে তো কথা নাই, কোমরে চাদর বাঁধা। মুখে তো কথা নাই, কোমরে চাদর বাঁধা। তাহলে এটা কার বলেন তো? যারা দেখছেন, যারা ক্লাস করছেন, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই আনসার করবেন যে এটা হচ্ছে শম্ভুনাথ সেন, কল্যাণীর বাবা। না, আমরা একটু পড়ি আর একটু, তাহলে বুঝতে পারবেন যে এটা শম্ভুনাথ সেন না। কোমরে যদি জিজ্ঞেস করে যে কোমরে চাদর বাঁধা কার, আনসার করে দেয় সবাই যে শম্ভুনাথ সেন না। গলা ভাঙা, টাক পড়া, মিশ কালো এবং বিপুল শরীর তার একটি উকিল বন্ধু। এই যে উকিল বন্ধু সম্পর্কে এগুলো সব বলেছে। তাহলে যদি বলা হয় কোমরে কার চাদর বাঁধা ছিল? উকিল বন্ধুর। এই দেখেন এখানে টাক পড়া ছিল, কিন্তু আমরা আমাদের যেই শম্ভুনাথ সেন দেখেছিলাম তার চুল কেমন ছিল? কাঁচা চুল ছিল এবং তার মুখের যেই গোঁফ হচ্ছে পাকতে শুরু করেছিল। ঠিক আছে,
একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মৃত হাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই এসপার ওসপার হইত। এসপার ওসপার হওয়া মানে চূড়ান্ত মীমাংসা হওয়া। কি হওয়া? চূড়ান্ত মীমাংসা হওয়া। আমরা একটু লিখে ফেলতে পারি চাইলে, এটা একটা বাগধারা। গোড়াতে এসপার ওসপার হইতো মানে হচ্ছে ওই উকিল বন্ধু তাদের সাথে, যেটা আমাদের শম্ভুনাথ সেন করেননি, উকিল বন্ধু সেটা করেছেন। হাত জোর করছে তাদেরকে, জি হুজুর জি হুজুর, জি আসেন, কেমন আছেন, কোনো সমস্যা হয়েছে কিনা, যা যা আছে মাথা হেলাইছে তাদের সাথে, নম্রতা খুব হাসছে গদগদ করে। কনসার্ট পার্টি যে আসছিল ওটার সাথে হাততালি দিতে দিতে আসছিল, মানে পুরা উনি তাদেরকে, তারা যেটা এক্সপেক্ট করছিল তোষামুদি বা ইত্যাদি, উনি ওটার করেছেন, না তো বিবাহ ভেঙে যেত। তাহলে এটা যদি না করে তাহলে গোড়াতে এসপার হইতো, গোড়াতে একটা চূড়ান্ত মীমাংসা যে বিয়ে হবে কি হবে না এরকম একটা ব্যবস্থা হইতো, কিন্তু গোড়াতে হয়নি। পরে কি হয়েছে আমরা জানি, শম্ভুনাথ সেন ওদেরকে ভাগিয়ে দিয়ে দেবে। এবার আমি সবাই বসিবার কিছুক্ষণ পরই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। আচ্ছা, কি কথা হইল জানি না। কিছুক্ষণ পর শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। ব্যাপারখানা এই সকলের না হোক, কিছু কিছু মানুষের জীবনের কিছু একটা লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল। তাহলে মামার একমাত্র লক্ষ্য কি ছিল? তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তার ভয় তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন। বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির কথা আর প্রতিকার চলবে না, আর কোনো সমাধান হবে না। মানে মেন্টালিটিতে দেখেন, সে চিন্তা করতেছে মেয়ের বাবা মেয়ের গহনা হচ্ছে চুরি করবে, আমাকে কম দিবে। এই জন্য ও কি করছে দেখেন, বাড়ি ভাড়া, সগাদ, লোক বিদায়, এটা কিন্তু তিনটা জিনিস। বাড়ি ভাড়া মানে হচ্ছে যে উঠোন দেখলেন ওরা যে জায়গায় আয়োজন করেছে, সগাদ মানে কি উপঢৌকন উপহার, লোক বিদায় মানে মানুষকে খাওয়াচ্ছে, প্রবৃত্তি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়া থোয়া সম্বন্ধে, দেওয়া থোয়া মানে ওই যে যৌতুকের ব্যাপার স্যাপার, কি দিবে কি নেবে সম্বন্ধে এই লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না। মানে বলতে চাচ্ছে বাড়ির অনুষ্ঠান, তারপর উপহার, লোক বিদায়, খাবার টাবার আয়োজন যা যা আছে, ওর মধ্যে একটা টানাটানির পরিচয় পাওয়া গেছে। তো ভাই পাবেন, আমাদের শম্ভুনাথ সেনের যেই সামর্থ্য আছে সে ওভাবে করেছে। তো তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়া থোয়া সম্বন্ধে লোকটির মুখের কথার উপর ভর করা চলিবে না। সেজন্য বাড়ির শ্যাকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিল, যদিও শ্যাকরার বর্তমান প্রমিত বানান হচ্ছে এমন, লিখে রাখেন এই যে স্বর্ণের কাজ করে আর কি, ঠিক আছে। তো শ্যাকরা বানানটা একটু লিখে রাখতে পারেন, এটা তৎকালীন সময়ে ওভাবে রাখতো না, বর্তমানে এভাবেই লিখতে হবে আপনাকে, শ্যাকরা। সোনার উপর অলঙ্কার তৈরি যার পেশা আর কি, স্বর্ণকার জাতি বিশেষ। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্তপোষে কাঠের চৌকিতে এবং শ্যাকরা তাহার দাড়িপাল্লা, কষ্টিপাথর প্রভৃতি লইয়া মেঝেতে বসিয়াছিল। তাহলে মেঝেতে বসেছিল কে? শ্যাকরা। আর মামা কোথায় বসেছিল? তক্তপোষে। শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগে তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন। ইহাতে তুমি কি বলো? ও যেহেতু স্বামী বা হচ্ছে ওর বিয়ে হবে, হবু বর, ওকে জিজ্ঞেস করছে তোমার ওপিনিয়ন কি। আমি মাথা হেড করিয়া চুপ করিয়া রহিলাম। মাথা হেড করে দাঁড়ায় আছে, নিচু করে দাঁড়ায় আছে। হ্যাঁ, মা বললেন, ও আবার কি বলিবে, ওর বিয়ে নাকি? আমি যাই বলো তাই হবে। মানে এমন লাগছে যে মনে হয় যে ওর বিয়ে না, একজন বর বা হচ্ছে এমন একটা সিচুয়েশন যে মেয়ের গহনা যাচাই বাছাই করে দেখবে, এটা তো অবশ্যই যার বিয়ে হচ্ছে তাকে জানানো উচিত। জানিয়েছে, মামা এমন ভাবে বলছে মনে হচ্ছে যে অনুপমের বিয়ে হচ্ছে না। আচ্ছা যাই হোক, লাইনটা হচ্ছে এমন, মামা বলিলেন, ও আবার কি বলিবে, আমি যা বলিব তাই হবে। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক? কি বলো, এটাই কি ঠিক? উনি যা বলিবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই? আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথা আমার সম্পূর্ণ অনধিকার। অনধিকার মানে কি? আমার কোনো অধিকারই নাই। দেখো, বিয়ে করছে ও, বলছে এসব কথায় আমার অনধিকার। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। দেখো, একটা মেয়ের বাবার জন্য এটা কতটা মানে কষ্টের একটা ব্যাপার, যে বিয়ের দিন সে
প্রুফ দিতে হচ্ছে যে আমি আমার মেয়ের গহনা চুরি করি নাই, এবং মেয়ের গায়ে সব গহনা পরা হয়ে গেছে, এমন এক সময় মেয়ের গা থেকে গহনা খুলে আনতে হচ্ছে। এই বলিয়া তিনি উঠিলেন। মা বলিলেন, অনুপম এখানে কি করিবে? ও সবাই গিয়ে বসুক। সোমনাথ বলিলেন, না, সভায় নয়, এখানেই বসিতে হবে। গাধাকে দেখতে হবে, ওর কারণে বা হচ্ছে ও চাইলে এখানে কথা বলতে পারতো, বাট কিভাবে আমাদেরকে অপমান করা হচ্ছে, বা কিভাবে এই জিনিসটা কতটা কষ্টের জিনিসটা ও দেখুক। সোমনাথ বলিলেন, না, সভায় নয়, এখানেই বসিতে হইবে। কিছুক্ষণ পর তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা। কাদের আমলের গহনা? পিতামহীদের আমলের গহনা। দাদা দাদি যারা ছিলেন ওনাদের আমলকার গহনা। হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমন ভারী। এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা একটু দাগান। হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমন ভারী। আচ্ছা, জিনিসটা একটু বুঝে নিই আমরা। হাল শব্দের কয়েকটি অর্থ আছে। প্রথমত, হাল মানে দশা হয়, তার মানে হাল মানে অবস্থা হয়। আমরা বলি না বন্ধু কি হাল অবস্থা। আবার হাল শব্দের অর্থ বর্তমান হয়। ঠিক আছে, তো এটা বলছে যে হাল ফ্যাশনের, বর্তমান ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমন ভারী। আগের গহনাগুলো, যেমন আপনারা যে আগের মুভিগুলো দেখেন ইত্যাদি সিনেমাতে দেখবেন, গহনা যেগুলো থাকতো ওগুলোতে এত ডিজাইন থাকে না। এখন যেগুলো আছে ফুলের ডিজাইন, এই ডিজাইন সেই ডিজাইন, তো আগেরগুলো মোটা ছিল, মনে করেন একটা হার এরকম, হ্যাঁ, তো এটাতে কোনো ডিজাইন নেই, এরকম মোটা, এটা মোটাও আছে ভারীও আছে। কিন্তু সেম বর্তমানে যদি ওই হারটাকে ডিজাইন করতে যায়, তখন এই জায়গায় যদি আমি কাজ করি, আমি যদি এই জায়গায় একটা ফুল আঁকি, তাহলে এটাকে একটা গর্ত করতে হবে না? স্বর্ণের পরিমাণ কমে যাবে না? তো বলছে যে না, এগুলো হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়। এরকম ফুলের বা হচ্ছে বিভিন্ন সূক্ষ্ম, তো বোঝেন, মানে ফুলটা আঁকতে হলে তো অনেক সূক্ষ্মভাবে আঁকতে হবে, বা হচ্ছে যদি ওখানে ডিজাইন করতে চাই, ডিজাইনটা সূক্ষ্মভাবে করতে হবে, এবং ওখানে এই প্রসেসের মধ্যে স্বর্ণ কমে যাবে। বলছে যে না, এগুলো হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমন ভারী। তার মানে কিসের পরিমাণ বেশি? স্বর্ণের পরিমাণ বেশি। তো স্বর্ণের পরিমাণ বেশি হলে কি হবে? দামও বেশি হবে। ঠিক আছে। শেখরা গহনা হাতে তুলিয়া বলিলেন, এ আর কি দেখিব, ইহাতে খাদ নাই। মানে স্বর্ণগুলা যেহেতু ভারী ছিল, ওগুলাতে কোনো খাদ নাই। মোটা ছিল যেহেতু, ওগুলো কোনো খাদ নাই, কোনো ডিজাইনও নাই, যে সূক্ষ্ম ডিজাইন তো করে নাই, তো ওখানে খাদ কিভাবে থাকবে? এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। মানে বর্তমানে তো এমন সোনা নাই, আপনি বর্তমান বাজারেও পাবেন না। ডিরেক্ট লেভেল মোটা ভারী পাবেন না। ওগুলাতে সবগুলোতে ডিজাইন করা থাকবে, ডিজাইন করার কারণে স্বর্ণের পরিমাণ কমে যায়। ওকে, তো কেন এগুলা তাহলে ওদের কাছে কি ব্যাপার আছে? ওই যে পিতামহীদের আমলের গহনা। এ বলিয়া সে মকর মুখ মানে কি? ওই যে কুমিরের মুখের মতো আর কি, বালার কথা বলবে এখন, এটাকে তো মকর মুখ বলে। এই বলিয়া সে মকর মুখা মোটা একখানা বালা একটু চাপ দিয়া দেখাইল, তাহা বাকিয়া যায়। মানে এটাও খাঁটি, এটাও বেঁকে যাচ্ছে, এখানে এক্সট্রা কোনো ইলেভেন্ট নাই, স্বর্ণ আছে, এই জন্যই জিনিসটাকে বেঁকে ফেলতে পারছে। আর বালা যেহেতু, তো মকর মুখা মানে কি? ওই যে কুমিরের মুখের মতো আর কি, বালাগুলো তেমনই হয়। তো এখানেও শম্ভুনাথ সেনের একটা জয় জয়কার অবস্থা। মামা তখন নোট বইয়ে গহনাগুলোর ফর্দ টুকিয়া লইলেন, পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে। দেখেন, এই মানুষটা এখানে প্রায় অপমানিত না? ও আসছে যে কি করার জন্য? চুরি ধরার জন্য। বাট উল্টা দেখছে যে জিনিসগুলো আরো দামি দামি, বেশি বেশি। সে জায়গায় সেগুলো আবার কাগজে লিখে নিচ্ছে। মেন্টালিটি কোন ধরনের, এবং লাজ লজ্জা যে কিছুই নেই তার মধ্যে। পাছে যাহা দেখানো হইল তাহা কোনোটা কম না পড়ে। হিসাব করিয়া দেখিলেন, গহনা যে পরিমাণে দিবার কথা, এগুলি সংখ্যায়, দরে এবং ভারে অনেক বেশি। মানে যেরকম দেওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি দামি, তারপর দরে অনেক বেশি, ভারেও অনেক বেশি। গহনাগুলোর মধ্যে এক জোড়া এয়ারিং ছিল। এয়ারিং মানে কি? কানের দুল আর কি। এক জোড়া এয়ারিং ছিল। শম্ভুনাথ সেইটে শেখরার হাতে দিয়া বলিলেন, এইটে একবার পরখ করিয়া দেখো। বলে যে এটা একটু পরীক্ষা করে দেখো তো। তারপর শেখরা কহিল, ইহা বিলাতি মাল। কেমন মাল? বিলাতি মাল। বিলাত বলতে আমরা কাকে বুঝি? ইংল্যান্ডকে বুঝি আর কি। অনেকে বলে না বিলেত ফেরত। ঠিক আছে, বিলেতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে, সোনার ভাগ কম আছে, তার মানে দাম কম, বিলাতীয় মাল। তো শম্ভুনাথ বা শম্ভুবাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বলিল, এইটা আপনারাই রাখিয়া দিন। কেন? বলে যে মামা সেটা হাতে লইয়া দেখিলেন, এই ইয়ারিং দিয়াই তারা কন্যাকে আশীর্বাদ করিয়াছিল। মানে তারা আশীর্বাদ করেছে যে ইয়ারিং দিয়ে, ওটাই দাম কম, ওটাতেই স্বর্ণের ভাগ কম আছে। মানে দেখেন, পুরা মুখের উপর একটা চর না।
সে আসছে চুরি ধরতে, উল্টা নিজেরা ছোট হয়ে গেল। মামার মুখ লাল হইয়া উঠিল। কেমন হয়ে গেছে? লাল হইয়া গেল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে, কিন্তু তিনি ঠকিবেন না। ওই যে শুরুতে একটা কথা বলেছিলাম যে কিছু মানুষ আছে যে এই সবজিওয়ালা মামা বা হচ্ছে রিক্সাওয়ালা মামাদের সাথে এই আচরণটা করে। দরিদ্র তাহাকে ঠকাইতে চাইবে, কিন্তু তিনি ঠকিবেন না। এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন। মানে ওরা একটা পৈশাচিক আনন্দ পায় যে হ্যাঁ আমাকে ঠকাইতে চাইছে, কিন্তু আমি ঠকি না, আমি তো জানি, আমি অনেক সচেতন। কিন্তু ওই মানুষটাকে 10 টাকা বাড়াই দিলে তো অনেক কিছু হইতো না। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও তুমি সবাই গিয়ে বসো গে। মানে এখন মুখ আস্তে ভার হয়ে গেছে আর কি। সোমনাথ বলিলেন, না এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। মানে সোমনাথের কিন্তু প্ল্যান আছে, প্ল্যানটা একটু পরেই দেখবেন। ওনার প্ল্যান হচ্ছে এদেরকে খাওয়াই বিদায় করে দিব। কেন? বলে যে যারা আমার মেয়ের স্বর্ণ আমি চুরি করতে পারি ভাবে, এই টাইপের মানুষজনের কাছে আমি বিয়ে দেব না। মা বলিলেন, সে কি কথা? লগ্ন? লগ্ন মানে হচ্ছে সময় আর কি। আমরা জানি, আমরা দেখি বা দেখেছি, শুনেছি যে সনাতন ধর্মাবলম্বীদের হচ্ছে একটা লগ্নের ব্যাপার থাকে, সময়ের ব্যাপার থাকে বিয়ের। সোমনাথবাবু বলিলেন, সেজন্য কিছু ভাবিতে হবে না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মানে জোরে কথাটা বলছে, মানে জোর দিয়ে। মামাকে উঠিতে হইল। মামার তো ফটকা বাজে উঠে গেছে। বরযাত্রীদেরও আহার হইয়া গেল, বা যারা ছেলের পক্ষ থেকে আসে সবাইকে খাওয়াই ফেলছে। আয়োজনে আড়ম্বর ছিল না। আড়ম্বর থাকা মানে অনেক ফ্যান্সি ভাবে করা আর কি, ওভাবে করে নাই উনি, উনি নর্মাল ভাবেই করেছেন। কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হইল। সকলেই তৃপ্ত হয়েছে, তৃপ্তি পেয়েছে। কেন? কারণ রান্না ভালো ছিল এবং সমস্ত বেশ পরিষ্কার ছিল। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথবাবু আমাকে খাইতে বলিলেন। মা বলিলেন, সে কি কথা? বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো? বসিয়া যাইতে কিছু দোষ কিছু আছে? মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপ মামা উপস্থিত। মানে মামা, মাতৃ আজ্ঞা, মায়ের শপথ বা হচ্ছে মায়ের আজ্ঞার মতো মামা উপস্থিত আছে এখানে। তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব, আমার পক্ষে একবারে অসম্ভব তার বিরুদ্ধে চলা। আমি আহারে বসিতে পারিলাম না। তখন শম্ভুনাথবাবু মামাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না। এখন তবে, মানে এখন তবে ফুট, মানে এখন তবে আপনারা আসতে পারেন, এইভাবে বলতে চাচ্ছে আর কি, মানে ভাগেন এখন। মা বললেন, তা সভায় চলুন, আমরা তো প্রস্তুত আছি। সোমনাথ বললেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। মানে সোমনাথ কোনো পাত্তাই দিচ্ছে না, ও একটা বলতেছে, সোমনাথ বলছে আচ্ছা গাড়ি বলে দিই আপনাদের। মামা আশ্চর্য হইয়া বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ এবার সুযোগ পাইছে। শম্ভুনাথ সেন বলিলেন, শম্ভুনাথ বাবু বলিলেন, ঠাট্টা তো আপনারাই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। লাইনগুলো দাগে রাখুন, উদ্ভাবনের প্রশ্নে আসতে পারে। ঠাট্টা তো আপনারাই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। ঠাট্টা আপনারাই সম্পন্ন করেছেন, আমার মেয়ের গহনা আমি চুরি করতে পারি, এই টাইপের চিন্তা ভাবনা এবং শেকরাকে দিয়ে গহনা পরখ করা, এই জিনিসগুলো ঠাট্টা। আমি যেটা করছি সেটা ঠাট্টা না, আমি চাচ্ছি যে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী না করতে। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন। শম্ভুনাথ বলিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না। একটা কথা ওরে বলে নাই। কারণ কি? কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেউই না, আমি গাধা, মানে অনুপম গাধা, এটাই প্রমাণ হয়ে গিয়েছে। তারপর যা হইল সে আমি বলিতে ইচ্ছে করি না। অনুপমেরও লজ্জা লাগছে এখন বলতে। ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বর যাত্রের দল দক্ষ যজ্ঞের পালা ছাড়িয়া বাহির হইয়া গেল। যাদেরকে খাওয়াই দিছে ওরা সবকিছু ভেঙে চলে আসছে। ঠিক আছে, দক্ষযজ্ঞ একটা সনাতন ধর্মাবলম্বীদের একটা ইতিহাসের মতো, যে প্রতিনিন্দা শুনে যে এখানে সীতা দেহত্যাগ করে, তখন এরপরে এসে যেভাবে শিব তার সব কাঁধে নিয়ে, হ্যাঁ, সব দক্ষ যেটা ছিল, যজ্ঞ যেটা চলছিল, ওটাকে একবারে ভেঙে চুরে যা যা অবস্থা করে, মানে পুরা পাগলের মতো তারা সবাই উল্টাপাল্টা করে সব কাঁধে নিয়ে, মানে লাশ কাঁধে নিয়ে নাচতেছিল, ঘুরতেছিল, ওরকম একটা মানে লণ্ডভণ্ড অবস্থা করে ফেলেছিল, ওটার সাথে তুলনা করেছিল। হ্যাঁ,
বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসন, চকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না এবং অব্রের ঝাড়গুলো আকাশের তারার আর উপর আপনার কর্তব্যের বরাত দিয়ে কোথাও যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। মানে হচ্ছে তারা যেই আয়োজন নিয়ে এসেছিল, ব্যান্ড বাঁশি টাশি বাজে আসছিল, দেন তারা হচ্ছে ঝাড়, অব্রের ঝাড় যেগুলো আকাশে ফুটাচ্ছিল, তো বলছিল যে কোনো কিছু দেখা যাচ্ছে না, কিছুই আমরা দেখতে পাচ্ছি না। তো ভাই ওদেরকে ভাগাই দিল, খাওয়াইও, বিয়েও দিল না। ওরা কি চিল করতে করতে যাবে? ওরা তো এভাবে চুপচাপ ভাবেই চলে যাবে। ঠিক আছে। বাড়ির সকলে তো রাগী আগুন। কন্যার পিতার এত গুমর, গুমর মানে কি? গুমর মানে হচ্ছে তেজ। এত তেজ কোত্থেকে আসছে, এত মানে পাওয়ার কোত্থেকে আসলো আর কি ওনার। কারণ আমরা পড়েছি যে, বা আমরা দেখেছি, বেহাই সম্প্রদায়ের দোষ থাকাটা কিসের? দোষের। সে জায়গায় এত তেজ কোত্থেকে আসলো? কলিজে ৪ পোয়া হইয়া আসিল। এই লাইনটা একটু দাগায় রাখেন ভালো করে। কলিজে ৪ পোয়া হইয়া আসিল, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। অনুধাবন ও প্রশ্নেতে আসতে পারে। কলি, কলি হচ্ছে সনাতন ধর্মাবলম্বীর যারা আছে ওনারা বিশ্বাস করেন ৪টা যুগের কথা। এই ৪টা যুগ কিন্তু রিপিট হয়, এই জিনিসটা একটু ওনারা বিশ্বাস করেন। আমি যদি একটু লিখি, পেনটা ওপেন করে, প্রথম হচ্ছে, আচ্ছা ৪ যুগ যেটা লিখি এটাকে বলা হয় যুগ চক্র। ওকে, প্রথম হচ্ছে সত্যযুগ। এই সত্যযুগের মেনশন আপনারা বিলাসিতে পাবেন। তারপর হচ্ছে ত্রেতা যুগ, ৩ নম্বর হচ্ছে দাপর যুগ, ৪ নম্বরে হচ্ছে কলিযুগ। এই কলিযুগটা কাইন্ডা হচ্ছে আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী আছি, আমরা যেটাকে কিয়ামতের আলামত বলি ওটার মতো। তো সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন হচ্ছেন যে ৪টা যুগ আছে, ওই ৪টা যুগে রিপিট হয়। প্রথম হচ্ছে সত্যযুগ, সত্যযুগে সবাই অনেক বেশি ভালো থাকে। ত্রেতা যুগে এসে আরেকটু খারাপ হয়, ৪ ভাগের ১ ভাগ মানুষের খারাপে চলে যায়। তারপরে হচ্ছে ত্রেতা যুগের পরে দাপর যুগ যেটা আছে, এরপর আরেকটু খারাপ হয়। কলিযুগে পুরাই খারাপ হয়ে যায় মানুষ। মানে আমরা যেরকম খারাপ কিছু দেখলে বলি যে এটা কিয়ামতের আলামত, কিয়ামত চলে আসছে মনে হয় খারাপ কিছু দেখলে, ওরকম সনাতন ধর্মাবলম্বীদের অবিশ্বাস্য কিছু বা হচ্ছে খারাপ কিছু দেখলে ওনারা বলেন যে কলিযুগ চলে আসছে। কলিজে ৪ পোয়া হইয়া আসিল, মানে কলি একবারে পরিপূর্ণ হয়ে গেছে। আমরা যেরকম বলি কেয়ামত চলে আসে, কেয়ামত খুবই সন্নিকটে, এ তো খারাপ একটা জিনিস, এটা কেমনে ঘটলো? ওরকম ওই সমাজের জন্য মেয়ের বাবা যারা আছে বেহাই, ওরা কন্যার পিতার কোনো তেজ থাকবে না। তো বলছে কি রে, কন্যার পিতা তেজ থেকে আসলো, তার মানে কলিযুগ চলে আসে, খারাপ চলে আসে। মানে ওদের কাছে কন্যার পিতার তেজ থাকাটা বা ঘুমত থাকাটা এটা হচ্ছে খারাপ। ঠিক আছে, ওকে। তো মস্ত বাংলাদেশে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে ফিরাইয়া দিয়াছে। বলে যে আমরা এমনিতে দেখি, সনাতন ধর্মাবলম্বীদের সম্পর্কে জানি, মেয়েরা হচ্ছে লকডাউন ভ্রষ্ট হয় আর কি, বা এমনিতে সব জায়গায় বিয়ে হয় না, মেয়ে বসে থাকে, ছেলে আসে না বা কোনো কিছু একটা হয়। এখানে দেখা যাচ্ছে উল্টা, ছেলেরা ভাগাই দিছে লাথি মেরে, যা তুই বিয়ে হবে না। তো বলতেছে মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে। এত বড় সৎপাত্রের কপালে, নিজেকে নিজে সৎপাত্র বলছে, এত বড় কলঙ্কের দাগ, আমার একটা কপালে কলঙ্কের দাগ পড়ে গেছে। কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিলে, বলে এত আয়োজন করে এত সুন্দরভাবে এত সবকিছু করে সুন্দর মতো আমার গায়ের মধ্যে কলঙ্কের দাগ দিয়ে দিয়েছে। বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাক যন্ত্রটা মানে হচ্ছে পাকস্থলীকে সমস্ত অন্ন শুদ্ধ, খাবার শুদ্ধ, সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত। মানে হচ্ছে তারা তো খেয়ে ফেলছে ভাই, এখন তো খাবার বের করতে পারতেছে না। খাবার বের করতে যেতে পারছে না, তাদের কাছে লাগছে যে কিরে আমাদেরকে এত বড় ধোকা দিল। মানে তারা তো অলরেডি ভেঙে টেঙে আসছে, সবকিছু লন্ডভন্ড করে দিয়ে আসে, তারপরও জ্বালা মিটছে না। ওরা বলছে ইস, যদি পাকস্থলীকে টান মেরে ফেলে দিয়ে আসতে পারতাম তখনই ভালো হইতো, যে না তোদের খাবার খাই না, তোদের খাবার আমরা রেখে গেছি। বাট এটা তো সম্ভব না, এই জন্যই ওরা জ্বলে যাচ্ছে আর কি। ঠিক আছে, কপাল চাপড়াচ্ছে। কি করছে বরযাত্রীরা? কপাল চাপড়াচ্ছে। আচ্ছা, এরপরে যাই আমরা।
বিবাহের চুক্তিভঙ্গ এবং মানহানির ব্যাপারে নালিশ করিবে, বাপরে, করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগলো। সবাই বলতেছে হ্যাঁ হ্যাঁ আমরা মামলা করবো, এই করবো সেই করবো। হিতৈষীরা বুঝাইয়া দিল, যারা একটু ওদের ভালো চায় ওরা বুঝাই দিচ্ছে যে না, তাহলে তামাশা যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। তুমি যে এত কাহিনী করছো, তুমি যে শেকড়া দিয়ে গহনা মামাইছো, এগুলো সব মানুষ জানতে পারবে। মামলা দিবা, মানুষ জানবে, আদালত জানবে। ঠিক আছে। বলা বাহুল্য আমিও খুব রাগিয়াছিলাম। বা রে, আমাদের নায়ক উনি রাগ করেছে। আহ, কোনো গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন গোফের রেখায় তা দিতে দিতে। এইটাই কেবল কামনা করতে লাগলাম, মানে পায়ের উপর পা রেখে মানুষ দেয়া হয় না, গোফের তা দিতে থাকে, ওরকম চিন্তা করতেছে শম্ভুনাথ সেন কবে আসবে আমার পায়ের কাছে, এসে বলবে প্লিজ আমার মেয়েকে বিয়ে করে নাও, আমার মেয়েকে বিয়ে দিতে পারতেছি না, মেয়েকে বিয়ে দিতে পারছি না, তুমি একটু বিয়ে করে নাও, এরকম একটা অবস্থা ও চিন্তা করছে। কিন্তু এই আক্রোশের কালো রং, দাগায় রাখো তাহলে আক্রোশের রং কেমন, কালো, মানে জিদের আর কি। কালো রঙের স্রোতের পাশাপাশি, কালো রঙের কি ছিল, স্রোত ছিল, এটার পাশাপাশি একটা স্রোত বহিতে ছিল যেটা রং একেবারে কালো নয়, মানে ওর মনে মনে লাড্ডু ফুটছে আর কি, ইস আমি তো বিয়ের কাছাকাছি গেছি কিন্তু বিয়ে হইল না। সমস্ত মন যেন সে অপরিচিতার পানে ছুটিয়া গিয়েছিল। অপরিচিতা কেন, তাকে তো চিনে না, এই জন্য সে অপরিচিতা। বিয়ে মেয়ে দেখতে গেছে, সেটাও দেখতে গেছে বিনুদা দ্বারা দেখতে গিয়েছিল, তাকে সে দেখতে যাইতে পারে নাই। হ্যাঁ, এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না, মানে অপরিচিতার পানে মন গেছে, ওই জায়গা থেকে নিজেকে আনতে পারতেছে না। দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল গো, মানে বলে মেয়েটা আমার দেয়ালের আড়ালে রয়ে গেছে, আমি আর এক দেয়াল পার হইলেই হয়তো, মানে আর একটা স্টেপ পার হইলে আমার বিয়েটা হয়ে গেল। কপালে তার চন্দন আঁকা, মেয়েদের তো সনাতন ধর্মের মেয়েদের বিয়ে যখন হয় কপালে চন্দন আঁকা থাকে, গায়ে তার লাল শাড়ি। প্রশ্ন আসতে পারে যে কল্যাণী গায়ে কেমন শাড়ি ছিল, লাল শাড়ি। হ্যাঁ, মুখে তার লজ্জার রক্তিমা থাকবে, ছেলের আগে লজ্জার রক্তিমা দিয়ে কি করে রাখে, টিস্যু দিয়ে রাখে। আচ্ছা, হৃদয়ের ভেতর কি যে তা কেমন করিয়া বলিব। বারে, ও চিন্তা করতেছে গায়ে হচ্ছে শাড়ি, মুখে লজ্জা, চন্দন আঁকা, কিন্তু মনে কি আছে সেটা আমি কেমন করে বলবো। আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। মানে আমার মনে, আমার যে কল্পলোকের কল্পলতাটি আছে, আমার মনের যে লতা, সে হচ্ছে আমাকে সম্পূর্ণ ফুল দিয়ে নিবেদন করছে, আমাকে পুরা আপ্যায়ন করছে বা পুরা আমাকে বরণ করে নিচ্ছে যে হ্যাঁ তুমি অনেক কিছু, তুমি প্রেমিক বা হচ্ছে তুমি কাম দেবতার মাধ্যমে সবকিছু ঠিকঠাক হয়েছিল, বাট বিয়ে হলো না, এরকম একটা দুঃখ কষ্ট আছে। বাট নিজের মনকে নিজে সান্ত্বনা দিচ্ছে আর কি, যে কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়াছিল। সমস্ত আনন্দ সবকিছু আমাকে দেওয়ার জন্য ওরা সব রেডি ছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর পা ফেলার অপেক্ষা মাত্র। এই লাইনটা দাগান, কেবল আরেকটি পা ফেলার অপেক্ষা। এটা অনুধাবনের প্রশ্নে আসতে পারে, আমি দাগাই দিই। হ্যাঁ, কেন কেবল আরেকটি পা ফেলার অপেক্ষা মাত্র? মনে করেন তার বিয়ের যত অনুষ্ঠান আছে, মনে করেন ভূমিকাংশ, গায়ে হলুদ, এটা আছে, যা যা সব হয়ে গেছে, এখন যা 7 পাক ঘুরবে, বিয়ে হবে, এই জায়গা থেকে তাকে পিছন করে দিছে। মনে করেন আপনি একটা নৌকায়, নৌকাটাও তেমন আঁকতে পারি না, আপনি একটা নৌকায়, আপনার বন্ধু আরেকটা নৌকায়, এটা থেকে এখানে যাবেন, পাটা দিবেন, এমন মুহূর্তে বন্ধুর নৌকা গেছে গা দূরে, বন্ধুর নৌকা দূরে চলে গেছে আর কি। ঠিক আছে, তো বলছে আর কি এমন যে আমারও এমন অবস্থা হয়েছে, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা, আর একটা পদক্ষেপ ছিল, এরপরে আমার বিয়েটা হয়ে যেত, সবকিছু হয়ে যেত, বাট আমি পারি নাই। এই পদক্ষেপের ইতিহাস দূর হয়ে যাবে, মানে অনেক অসীম হয়ে যাবে, এটা বলবে এখন। এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হয়ে গেল। তাহলে তাদের মধ্যে দূরত্ব কেমন, অসীম। এতদিন যে প্রতি সন্ধ্যায় ও বিনুদার বাড়িতে যেত, কখন, প্রতি সন্ধ্যায় আমি বিনুদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলেছিলাম। বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রতি কথায়, এই যে আমরা তখন দাগিয়েছিলাম যে বিনুদার বর্ণনার ভাষা কেমন, অত্যন্ত সংকীর্ণ। খেয়াল আছে যে ভাষা যখন বলবে তখন লিখবেন অত্যন্ত আঁট, আর যখন বলবে বর্ণনার ভাষা তখন আমরা কি লিখবো, অত্যন্ত সংকীর্ণ। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, দাগায় রাখতে পারেন। বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল। স্ফুলিঙ্গ চেনেন আপনারা, আগুনের ফুলকি আর কি, আগুনের কণা, ওই যে স্টিল বা হচ্ছে বিভিন্ন দোকানের মধ্যে থাকে যে আগুনের ইয়াগুলো বাইর হয় যখন ওরা জিনিসপত্র কাটে। যাই হোক, তো বলছে যে স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল।
বুঝিয়াছিলাম, এটা বোঝাতে একটা কাজ, এটা কোথাও এক জায়গায় প্রশ্নে আসে, বাংলা দ্বিতীয় পত্রে এই প্রশ্নে আসে যে বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য। এখানে বুঝিয়াছিলাম কি ক্রিয়া, তো বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, তো একটু দাগায় রাখেন। ওর কল্যাণীর রূপ কেমন? রূপ হচ্ছে আশ্চর্য। কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল, মানে সবই আমার অস্পষ্ট, আমি তো কিছুই জানি না। বাহিরে তো সে ধরা দিল না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। মানে মনে কেমনে আনবে, সে দেখে নাই, দেখলাম চিন্তা করছে না হ্যাঁ এই মেয়ে আমার সম্পর্কে এটা ভাবছে, এখন ও তো চোখেও দেখে নাই। এই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। মানে এমন একটা অবস্থা, দেয়ালের বাইরে ভূত ভূত নিঃশ্বাস ফেলছে আর কি। ঠিক আছে। হরিশের কাছে শুনিয়াছি, যে আপনাদের একটা কথা বলি, যে পাগলের সুখ মনে মনে আছে না, ওই জিনিসটা এখন দেখবেন। হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল। আচ্ছা, পছন্দ হইয়াছে বই কি, যে না পছন্দ না হয়ে কি হবে, আমার তো পছন্দ হয়েছে আমাকে। না করিবার তো কারণ নাই, না করিবার তো কোনো কারণ নাই। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে। কোথায় লুকানো আছে? বাক্সের মধ্যে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করিয়া একদিন নিরালা দুপুরবেলায়, কখন? দুপুরবেলায়, সে কি সেটি খুলিয়া দেখে না? বললাম না পাগলের সুখ কোথায়, মনে মনে ও নিজে নিজে সব চিন্তা করে ফেলতেছে। যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে, তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়ে এলো চুল আসিয়া পড়ে না? নষ্ট। হঠাৎ বাহিরে কারো পায়ের আওয়াজ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না? কি ড্রিম তার, দেখছো কি স্বপ্ন। দিন যায়, 1 বছর গেল। কয়দিন গেল? 1 বছর গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে কথা তুলিতেই পারেন না। এটাও গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, যদি জিজ্ঞেস করে যে লজ্জায় কে বিবাহ সম্বন্ধের কথা তুলতে পারেন না, ম্যাক্সিমাম স্টুডেন্ট আনসার করার কথা বা এমনিতেই আনসার করার কথা যে হচ্ছে অনুপম। তবে না, লজ্জাটা অনুপমের চেয়ে বেশি মামার, কারণ মামার কারণেই সব হয়েছে। মামা নিজেকে অসামান্য চতুর মনে করে, সে জায়গায় সে ধরা পড়ে গিয়েছে। ঠিক আছে, তো বিবাহ সম্বন্ধে কথা তুলতে কার লজ্জা বেশি? মামার। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা সমাজের লোক ভুলিয়া গেলে, অপমানের কথা সমাজের লোক ভুলিয়া যাইবে যখন, তখন বিবাহের চেষ্টা করিয়া দেখিবেন। আচ্ছা, এদিকে আমি শুনিলাম মেয়েটির নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে, সে শপথ করেছে বিবাহ করিবে না। শুনি আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। সে তো অনেক খুশি, ঠিক আছে, রোমাঞ্চিত হয়ে গেল, শিহরণ জাগলো তার মধ্যে। পুলক মানে হচ্ছে রোমাঞ্চ বা হচ্ছে শিহরণ। ঠিক আছে, তো বলছে আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করে খায় না। আবার পাগলের সুখ, বলা যায় আমার জন্য ভালো করেও খায় না, অনেক বেশি ডিপ্রেসড হয়ে আছে। হ্যাঁ, ভালো করে খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়। তার বাপ তার মুখের পানে চাহিয়া, পানে মানে হচ্ছে দিকে, মুখের দিকে তাকাইয়া চান আর ভাবেন আমার মেয়েটা দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের 2 চক্ষু জলে ভরা। জিজ্ঞাসা করেন মা তোর কি হয়েছে বল আমাকে। জিজ্ঞেস করেন মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে কই কিছুই তো হয়নি বাবা। বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে, কিসের দিনে দাগাই রাখেন, অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সহিল না। অনাবৃষ্টি মানে বৃষ্টি নেই, তো ফুল ফলের কুড়িগুলো কি হয়, ওগুলো হচ্ছে শুকিয়ে যায়। তো এই জন্য বলছে যে ফুলের কুড়ির মতো, অনাবৃষ্টির দিনে ফুলের কুড়ির মতো আমার মেয়েও একবারে বিমর্ষ হয়ে গিয়েছে, মেয়েও একবারে অধৈর্য বা দুঃখে বা হচ্ছে বিষাদে পূর্ণ হয়ে গিয়েছে। তখন বাপের প্রাণে আর সহিল না, তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে, আমাদের পায়ের কাছে, আমাদের ঘরে চলে আসছেন। তারপরে মনের মধ্যে সেই কালো রঙের ধারাটা বহিতেছে, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। মানে যখনই ও চিন্তা করছে যে অনুপমের এই শম্ভু আছেন আমাদের পায়ের কাছে আসবে, আমিও পুরো সাপের মতো ফোনা তুলে দাঁড়াবো, ফোঁস করে উঠবো, সে বলিল বেশ, তো আরেকবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোক নিমন্ত্রণ হোক, তারপর তুমি বরের টোপর পায়ে দলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো। কিন্তু যে ধারাটি
চোখের জলের বলছে আর কি, যে উনিও রিকোয়েস্ট করবে, আচ্ছা থাক, আবার বিবাহ হবে, আবার সবকিছু হবে, তুমি সবকিছু আবার আগের মতো করিও। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, শুভ্র বলতে আমরা কি বুঝি? সাদা বুঝি, ট্রান্সপারেন্ট বুঝি, স্বচ্ছ বুঝি। সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করি আমি একদিন দন্তময়ীর পুষ্পবনে গিয়েছিলাম, তেমন করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও, আমি বিরোহিণীর কানে কানে একবারে সুখের খবরটা দিয়ে আসি গে। মানে বিরোহিণীর কথা কল্যাণীর কানে যাই খবরটা দিয়ে আসবে। তারপরে দুঃখের রাত পোহাইল, নববর্ষের জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল। কল্যাণী মুখ তুলছে কথাটা শুনে, যে হ্যাঁ বিবাহ হবে। এবার সেই দেয়ালের বাহিরে রহিল সমস্ত পৃথিবী আর সবাই, সমস্ত পৃথিবী আর সবাই হচ্ছে দেয়ালের বাইরে, ভেতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। বা নিজে নিজে চিন্তা করতেছে, আমি দেয়ালের ভেতর ঢুকলাম আর সবাই বাইরে, আমার বিয়ে হলো। তারপর তারপর আমার কথাটি ফুরালো, তার ওই যে পাগলের সুখ শেষ হলো আর কি, মনে মনে যেটা ওটা বলা শেষ হলো। কিন্তু কথা এমন করিয়া ফুরালো না, আমার কথা এভাবে ফুরিয়েছে, আমি পাগলের সুখ এভাবে এভাবে বলেছি, মানে অনুপম, কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি এটা হয়নি। যেখানে যেখানে আসিয়া তাহা অপুরাণ হইয়াছে, শেষ হয়নি, সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এ লেখা শেষ করিয়া দিই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।